সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় বিজয়ের কথা, আর ইনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত কামরুল হাসান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক। রয়েছেন মাহবুব জামান, মুক্তিযোদ্ধা ও সাবেক সাধারণ সম্পাদক ডাকসু। রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হামিদুল হোসেন তারেক, বীর বিক্রম, মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। মহান বিজয় দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাধারণ মানুষের ঢল। রাজধানীর প্যারেড স্কোয়ার সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ, শিশু কিশোরদের অংশগ্রহণে মনোমুগ্ধকর আয়োজন। স্বাধীনতার ৪৫ বছর পরেও জাতি আজ বিভক্ত, কোনো অধিকার নেই সাধারণ মানুষের, অভিযোগ বিএনপি। বিভাজনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান আওয়ামী লীগের। মুক্তিযুদ্ধের অনির্বাণ চেতনাকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে দেশের তরুণ সমাজ। মেধা, শ্রম আর সততাকে কাজে লাগিয়ে গড়ে তুলছে স্বপ্নের বাংলাদেশ। এবং শহীদদের শ্রদ্ধা জানানোর সময় লন্ডনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ প্রবাসীদের। আজ মহান বিজয় দিবস, বিজয়ের ৪৫তম বার্ষিকী আমরা পালন করছি। আজ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়। আমি প্রথমেই সেই লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমরা চলে আসব আমাদের আলোচনায়। আমরা আজকে আপনাদের পেয়েছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা ৩ জন বীর মুক্তিযোদ্ধাকে আজকে একত্রিত করতে পেরেছি। আপনাদের কাছ থেকে আমরা একটু বিজয়ের কথা শুনব, আপনাদের সাহসী লড়াইয়ের কথা শুনব। প্রথমেই আমি একটু স্মৃতিচারণ করতে বলবো আজকের দিনটির, ৭১-এর আজকের দিনটি আপনারা কেমন ভাবে পালন করেছেন। প্রথমেই যদি বলি মেজর কামরুল হাসান ভূঁইয়া। আমি আমরা যেহেতু আমাদের অবস্থান ছিল কুমিল্লায়, সেহেতু আর কুমিল্লা পতন হয় ৯ই ডিসেম্বর। আসলে পতন হয় না, কুমিল্লা ক্যান্টনমেন্ট ফোর্ট্রেস ডিফেন্স, এটা ইন্ডিয়ানরা ভালো করে জানতো। তো কাজে এটা দখল করা অর্থ ওদেরও রক্তক্ষরণ হবে। তো এটাকে ঘেরাও করে রাখলো যেন পাকিস্তানিরা বেরোতেও না পারে, ঢুকতেও না পারে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আসল কথা হচ্ছে যে জেনারেল অরোরা, GOC/INC, জেনারেল অফিসার কমান্ডার ইন চিফ যৌথ বাহিনীর, উনি একটা পলিসি দিলেন যে লিভ দ্য হাইওয়েজ অ্যান্ড টেক দ্য বাইওয়েজ। বড় রাস্তাগুলো ছেড়ে ছোট রাস্তায় যাও। যেমন ওরা যখন ময়নামতি এড়াইয়া ওরা মুরাদনগর হয়ে, বাঞ্ছারামপুর হয়ে দাউদকান্দি গেল, কত ঘোরা এবং একটা কঠিন পথ, সহজে দাউদকান্দির রাস্তা ছিল। তো তাতে করে তাদের শত্রুর সাথে কোনো মোকাবেলা করতে হয় না বা ইত্যাদি। কাজে কুমিল্লাতে যেহেতু ছিলাম, মোটামুটি জানতাম যে আত্মসমর্পণটা এখন কেবলমাত্র সময়ের ব্যাপার। কাজেই যেটা মানসিকভাবে তৈরি মোটামুটি হয়ে আছি, সেটার জন্য যে খুব পুলক তা না, তবে আনন্দ তো বটেই। কেননা যত ছোট অর্জন তত ছোট আনন্দ। একটা বাস্কেটবল খেলায় ৫ জন ৪০ মিনিট খেললো, হার জিত হলো, আনন্দ তো আছেই। কিন্তু যখন একটা গোটা জাতি মরণপণ যুদ্ধ করে, সবকিছু দিয়ে যুদ্ধ করে, লক্ষ লক্ষ লোক শহীদ হয় এবং তারপরে যখন বিজয় অর্জন করে, সেই বিজয়টা স্বভাবতই অনেক বড় বিজয়। এবং এটার উদাহরণটা হচ্ছে যে এই যে লক্ষ মানুষ প্রাণ দিল, তার মধ্যে কারোর ছেলে, কারোর ভাই, কারোর স্বামী, কারোর এই বিজয়টার মধ্যে দিয়ে অন্তত কিছুক্ষণের জন্য হলো, কয়েক ঘন্টার জন্য হলো, অন্তত ১-২ দিনের জন্য হলো তারা সেই কষ্টটা ভুলে গেছিল। যে আর
এই পাকিস্তানিদের দ্বারা শাসিত হব না, লাঞ্ছিত হব না, শোষিত হব না, নিগৃহীত হব না, অত্যাচারিত হব না। এখন আমাদের আইন দ্বারা আমরা শাসন করব। সেটা পরবর্তীতে কি হয়েছে সেটা পরের কথা, কারণ বিজয় দিবসের আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা সম্পূর্ণ আনন্দের। ধন্যবাদ। মাহবুব জামান, আপনার কাছে আসবো। আপনার বিজয়ের মুহূর্তের স্মৃতি এবং আপনার সেই বিখ্যাত একটা ছবি আমরা দেখে এসেছি, খুবই পরিচিত ছবি, আপনি যদি একটু বলেন। আসলে যে কোনো জাতির বিজয় এবং স্বাধীনতা সেটা তো খুবই আনন্দের, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস ওটা কিন্তু আমাদের ঠিক আনন্দ দেয় না, কারণ সেই সময় আমাদের 25শে মার্চে কালো রাত্রির কথা মনে হয়। বিজয় দিবসটা হচ্ছে সত্যিকার অর্থে আমরা প্রাণ ভরে মনে হয় যে আমরা যুদ্ধ করেছি এবং জয়লাভ করেছি। আমার দুই পাশে কামরুল ভাই এবং হামিদ ভাই দুজনে কিন্তু মেজর এবং জাতীয় রাষ্ট্রীয় খেতাব প্রাপ্ত, কাজেই তাদের আগের থেকে যুদ্ধের অভিজ্ঞতা ছিল আছে। আর আমরা কিন্তু গেরিলা যুদ্ধ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজনে কিন্তু আমি যতটুকু জানি পরবর্তীকালে সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন, যখন যুদ্ধ করেছেন তখন সাধারণ নাগরিক। তো কাজেই যেটা হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের যেহেতু গেরিলা যুদ্ধটাই পরিচালনা করতে, আমার কমান্ড এরিয়াটা ছিল হচ্ছে মুন্সিগঞ্জ এবং পার্ট অফ নারায়ণগঞ্জ। কাজেই সেক্ষেত্রে আমরা বুঝতে পারছিলাম যে মানে 12-13 তারিখ থেকে যে কুমিল্লা স্বাধীন হয়েছে, ওইদিকে উত্তরবঙ্গের বিভিন্ন, তো আমাদের আবার যুদ্ধের কৌশল অনুযায়ী হচ্ছে যে স্টেশন ছাড়া যাবে না, কাজে ওখানেই থাকতে হবে। কাজে আমাদের বিজয় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মুন্সিগঞ্জে এবং আমাদের আব্দুল্লাহপুর বা আমাদের যে এরিয়াগুলো ছিল সেখানে। সত্যি কথা বলতে যে ঠিক 16ই ডিসেম্বরটাকে যদি আমরা স্মরণ করি, তাহলে সকাল থেকে কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে কখন খবর পাবো যে আত্মসমর্পণ করেছে, কারণ তার আগে লিফটের বিতরণ হয়েছে। আমরা তখন তো আর এত মোবাইলের যুগ ছিল না আমাদের, ওই যেহেতু ততক্ষণে ভারতীয় সেনাবাহিনীর কাছাকাছি আসছে, আমাদের যে সমস্ত সাপোর্ট মানে কনভেনশনাল ওয়ার করার জন্য যারা সাপোর্ট দিত আমাদেরকে, তাদের কাছে ওই ওয়াকি টকি ইত্যাদি সমস্ত যন্ত্রপাতিগুলো ছিল, তাদের কাছ থেকে আমরা কিন্তু সবসময় খবর পাচ্ছিলাম। কাজেই 16ই ডিসেম্বর ওই সময়টা অর্থাৎ 4:32 হচ্ছে অভাবনীয় একটা আনন্দের বিষয়, যে মনে হয়েছে অনেক সময় মনে হয়েছে যে এটা বছরকে বছর চলবে, কখনো মনে হয়েছে যে খুব শীঘ্রই বোধহয় শেষ হয়ে যাচ্ছে, আবার মনে হয়েছে যে যদি ঢাকা শহর আক্রমণ করে তাহলে এটা কি পরিণতি হবে। সেই জায়গায় যখন সত্যি সত্যি আত্মসমর্পণ করলো এবং পাকিস্তান সেনাবাহিনী তারা আত্মসমর্পণ করছে আমাদের এই যৌথ বাহিনীর কাছে, আমাদের মুক্তি সেনা, এবং মুক্তি সেনা মানে হচ্ছে আমাদের মতো সাধারণ লোক, এবং শুধু আমাদের মতো না, গ্রামের 8ম শ্রেণী পাশ করা অথবা কৃষক, তারা যুদ্ধ করেছে। কাজে এই যে জনযুদ্ধ, এবং তার কাছে পাকিস্তানের একটা শিক্ষিত বা প্রশিক্ষিত সেনাবাহিনী আত্মসমর্পণ করছে, তখন তো আমরা দেখতে পারিনি, কিন্তু পরে যখন দেখেছি তখন মনে হয়েছে, তখন আরো গর্ব হয়েছে আমাদের। এটা হচ্ছে যে আমরা তখন এই করলাম যে আমরা পারমিশন চাইলাম ঢাকার কাছে যে আমরা মুভ করবো কিনা, তো ওরা বললো যে না, আজকে রাতটা তোমরা কোনোভাবেই মুভ করবে না, তার যার যার স্টেশনে থাকো। ভোর মানে কারণ তখনও পর্যন্ত স্ট্রে মানে ফায়ারিং টায়ারিং চারিদিকে হচ্ছে ইত্যাদি, কাজে যত সকালে পারো তোমরা ঢাকায় আসো। কাজে তখন তো অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি প্রশ্ন ওইগুলো চলে আসছে, ইন্ডিয়ান আর্মি অলরেডি ঢাকা শহরে এসে গেছে, কাদের সিদ্দিকের বাহিনী আসতেছে, মিরপুর থেকে তারা আসতেছে। আমাদের ছবিটা হচ্ছে 17ই ডিসেম্বর সকাল ভোর 6:15 যখন আমরা ওই ভোরে 4:30টার দিকে পার হয়ে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এসে ফায়ার ব্রিগেডে গাড়ি নিয়ে যখন বায়তুল মোকাররমে পৌঁছলাম, তখন হচ্ছে 6টা মতো বাজে। তারপর বায়তুল মোকাররম থেকে হেঁটে আমরা প্রথম শহীদ মিনারে শপথ নিচ্ছিলাম, এবং সেই শপথের ছবিটাই হচ্ছে এখন বিভিন্ন জায়গায় আছে আর কি। জি, আবার আসবো আপনার কাছে। মেজর তারেক, আপনি যদি একটু আপনার 16ই ডিসেম্বরের অভিজ্ঞতার কথা। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজকে 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, কিন্তু এই দিনে আমি যেখানে ছিলাম
আমি তখন 7 নম্বর সেক্টরের একজন মুক্তিযোদ্ধা। আমার অবস্থান ছিল বগুড়াতে, এবং আমি সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমেই হোক, আমার যে কোম্পানি ছিল মুক্তিযোদ্ধা কোম্পানি, উই আর স্পেশালি ট্রেন্ড বাই দ্য ইন্ডিয়ান আর্মি, এবং আমরা ইন্ডিয়ান আর্মি 6 গার্ডস রেজিমেন্টের সাথে অ্যাটাচ ছিলাম। আমরা সেই সুদূর আপনার ফুলবাড়ি থেকে ট্যাঙ্ক ব্যাটল করতে 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 বগুড়ায় যখন আসলাম, বগুড়ায় এসে সকাল এই 16 তারিখ সকালবেলা, যেহেতু আমি বগুড়ার ছেলে, 16 তারিখ সকালবেলা আমাদের বগুড়াতে আজিজুল হক যে কলেজ আছে, সেই কলেজের ঠিক ওইখানে এসে আমাদের সাথে পাকিস্তান আর্মি প্রচণ্ড সকাল থেকে প্রচণ্ড আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তান এবং আমাদের মানে মুক্তিবাহিনী 6 গার্ডস রেজিমেন্টের সৈনিকদের সঙ্গে। তো ওরা পিছিয়ে হটে যাওয়ার পর একটু ট্যাঙ্ক নিয়ে আমরা এগিয়ে এসেছি। এগিয়ে আসার পর ট্যাঙ্ক থেকে নামার সাথে সাথেই মানে টাকডুম করে দুটো ফায়ার হলো। ফায়ার হওয়ার সাথেই দেখলাম আমার পাশে একজন গুরকা সোলজার যে দাঁড়ায় ছিল, সে সাথে সাথে মাটিতে পড়ে গেল। তো আমরা তখন খুঁজতেছি কোত্থেকে গুলি আসছে, কারণ এটা মিলিটারি পরিভাষায় বলা হয় এটাকে কোনোখানে কোনো স্নাইপার বসে আছে, স্নাইপার। আমরা এদিকে কিন্তু শুনতে পাচ্ছি যে ঢাকাতে সারেন্ডার হবে, ইয়ে হবে, কিন্তু বগুড়া কিন্তু তখনও সারেন্ডার হয় নাই। বগুড়া কিন্তু সারেন্ডার হয়েছিল 18 তারিখে, কারণ আমরা 16 তারিখেও যুদ্ধ করেছি, 17 তারিখেও যুদ্ধ করেছি, 18 তারিখে যে আমরা বগুড়াকে সারেন্ডার করতে পেরেছিলাম। তো আমরা শব্দটা খুঁজছি কোত্থেকে আসতেছে। হঠাৎ দেখলাম যে আমি যে স্কুলে পড়তাম, বগুড়া জেলা স্কুল, যে রেলওয়ে স্টেশন, ওখান থেকে জেলা স্কুলটা দেখা যেত। হঠাৎ দেখলাম যে জেলা স্কুলের ঠিক দোতলার উপর একটা ঝিলিক মারছে, মানে যে আপনার স্নাইপারটা বসেছিল সে ওই তার রাইফেলটাকে কেমন ফ্ল্যাশ করতে পারে না, সেই জন্য সূর্যের আলো পড়ে একটা ঝিলিক মেরেছিল। তখনই আমরা বুঝতে পারলাম, মানে ইন্ডিয়ান সেনাবাহিনীর যারা ছিল অভিজ্ঞ, তারা বললো যে ওইখানে স্নাইপার আছে। তো তখন ট্যাঙ্কের ব্যারেল কিন্তু ঘুরে গিয়েছে, ট্যাঙ্কের ব্যারেল আপনার মারবে ওইখানে। হঠাৎ আমার মনে পড়লো, আর এটা তো আমার স্কুল, হ্যাঁ, এই স্কুলে মারলে তো স্কুলটা একদম মানে ধ্বংস হয়ে যায়। আমি যে ট্যাঙ্কের সামনে দাঁড়ায় গেলাম, তো ট্যাঙ্ক কমান্ডার ছিল কর্নেল পেতুয়ার, তো সে তো আমাকে চিনতো মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে। আমাকে বললো, হে কমান্ডার, হোয়াট হ্যাপেন্ড? আমি বললাম, স্যার দিস ইজ মাই স্কুল, আই এম এ আলমা ম্যাটার। তো এখানে গুলি করলে তো স্যার আমার স্কুলটা ধ্বংস হয়ে যাবে। তো বললো ঠিক আছে। তখন মিলিটারি ট্যাকটিসে যেটা হয় যে দুটো এলএমজি সেকশন, এমজি সেকশন পাঠিয়ে দেয়, যা হোক স্যারেন্ডার ওখানে স্যারেন্ডার করা হলো তাকে। আমরা ভিতরে স্কুলের ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে তারপরে একটা আমি সবসময় একটা পতাকা ক্যারি করতাম আমার সাথে। তো আমি বললাম আমি পতাকা উড়াবো, আমার স্কুল, আমি পতাকা উড়াবো। তো তখন ওই অন্যান্য ইন্ডিয়ান সোলজার যারা ছিল তারা একটা বাঁশ নিয়ে আসলো, পরিষ্কার টরিষ্কার করে মাথায় পতাকাটা নিয়ে আমি উড়ালাম। উড়ানোর পর তখন কিন্তু অলরেডি আমরা শুনেছি যে ঢাকায় সারেন্ডার হয়ে গেছে, কিন্তু বগুড়াতে তখনও খণ্ড খণ্ড যুদ্ধ চলছে সবখানে। ইন দি মিন টাইম আপনার কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এই যে এখন হয়তো রাত 10টা, সোয়া 10টা বাজে, হ্যাঁ, এই টাইমে কিন্তু আমরা বগুড়া জেলা স্কুল থেকে এদিক ওদিক মুভ করার চেষ্টা করছি। এই টাইমে একটা আমার জীবনের আমার মনে হয় সবচেয়ে বড় একটা অংশ এখানে আছে, যে বগুড়া জেলা স্কুল থেকে আমি একটু সামনের দিকে মানে সাতমাথা একটা জায়গা আছে, ওইখান থেকে আর একটু সামনের দিকে যাচ্ছিলাম, মানে আপনার হাবিব ব্যাংক, তারপরে ওইদিকে একটু আগাচ্ছিলাম। হঠাৎ মানে আমি নিজেও বুঝতে পারিনি, আমার সঙ্গে ইন্ডিয়ান সোলজারও আছে, আমার মুক্তিযোদ্ধারাও আছে আমার সাথে। আমরা খুব সাবধানভাবে যাচ্ছি, চারিদিকে খুব বৃষ্টির মতন ফায়ার হচ্ছে, আমরা খুব সাবধানেও যাচ্ছি। হঠাৎ দেখলাম যে একটা লাথি আমার বুকের উপর পড়লো, মানে পাশে যে পাকিস্তান সৈন্যরা চুপচাপ বসে আছে, এটা ওরাও পজিশন নিয়ে আছে, মানে এমনভাবে মানে হাতাহাতি যুদ্ধের মতন একটা লাথি আমার বুকের উপর, আমি একদম পড়ে গেলাম। পড়ে যাওয়ার সাথে সাথে পাকিস্তানি সোলজার তখন আমাকে ব্যানেটটা মারবে, আমার বুকের উপর সে ব্যানেট চার্জ করেছে, মারবে। ঠিক তৎক্ষণাৎ দেখলাম যে ওই যারা নেপালি সোলজার, যারা নেপালি গুর্খা, ওরা কিন্তু রাইফেলে ব্যানেটের চেয়ে ওদের একটা কোমরে ঝুলানো থাকে, ওদেরকে বলে কুর্কি। এই যখন আপনার মানে হাতাহাতি যুদ্ধ হয় তখন ওরা ওই কুর্কিদের যুদ্ধটা করে, ওরা সাংঘাতিক। তো হঠাৎ দেখলাম যে কোন পাশ থেকে একজন নেপালি, মানে একজন গুর্খা সোলজার, মানে 7-8 ফিট জাম দিয়ে কুর্কি দিয়ে যে আমাকে ব্যানেটটা চার্জ করতে যাবে, একদম এসে তার গলাটা এইভাবে কেটে দিল, সে পড়ে গেল। তা আমি তার দিকে তাকালাম, সে আমাকে তুললো আর কি, তুলে বলে কমান্ডার ঠিক, মানে ঠিক হয়। এটা হচ্ছে যুদ্ধের ইয়েটা এইভাবেই কিন্তু। তো আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি মাহবুব ভাই বলেছেন, আর আজকে আমার সামনে আপনি মেজর কামরুল আছেন, মেজর কামরুল অনেকে হয়তো চেনে না, বাংলাদেশের
সে আমি বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইনসাইক্লোপিডিয়া। হি ক্যাডেট কলেজের ছাত্র, ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র অবস্থায় এই মুক্তিযুদ্ধের টাইমে ঢাকা থেকে সাইকেল মেরে, মানে এখন এরকম দেখছেন ঢাকা থেকে সাইকেল করে সে সাইকেলে চলে গেছে কুমিল্লাতে। ক্যাডেট কলেজ পড়া অবস্থায় হাত কেটেছে, এরকম করে হাত কেটে, চাকু দিয়ে হাত কেটে, রক্ত দিয়ে ছাপ দিয়ে সব ক্যাডেটদের বলেছে কে কে আছে আমাদের সাথে যুদ্ধ করতে হবে, আসো রক্তের ছাপ দিয়ে, রক্তের প্রতিজ্ঞা করি। সেই কামরুল হাসান ভূঁইয়া আমার ব্যাচমেট আর্মিতে, সে বসে আছে। তো আমরা বলবো, কারণ আমরা ছিলাম জনযোদ্ধা, আমরা কিন্তু তখন আর্মিতে যাই নাই। আমাদের বয়স, আমার বয়স 19, তার বয়স 18, এরকমই হবে, আমরা সব জনযোদ্ধা ছিলাম। আর এখানে যে কথাটা সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ান আর্মি 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যুদ্ধ করেছে, ঠিক আছে। এবং বাংলাদেশের যে বাংলাদেশ ফোর্স যেটা আমরা বলি, যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা অন্যান্য যারা, তারাও কিন্তু তাদের 3 তারিখ আগ পর্যন্ত তাদের যুদ্ধটা সীমাবদ্ধ ছিল বর্ডার এলাকায়। কিন্তু পুরো বাংলাদেশে এই যুদ্ধটাকে যে 9 মাস টিকিয়ে রেখেছে তারা কারা? তারা কিন্তু গণবাহিনীর সদস্য, যে জন্য আমরা বলা হয় এটা কিন্তু জনযুদ্ধ। আপামর জনতা কিন্তু যুদ্ধ করেছে। বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো। আমাদের যার যা কিছু ছিল, আমাদের সঙ্গে যারা যুদ্ধ করেছিল তারা তো অনেকে জানতো না যে রাইফেল কি জিনিস, তারা তো চিনতেও না বুলেট কি জিনিস, তারা তো চিনতেও না গ্রেনেড কি জিনিস। কিন্তু বঙ্গবন্ধুর ডাকে তারা যার যা কিছু আছে, একটা ঘটনা বলে তারপর আমি শেষ করবো, যার যা কিছু আছে সেই নিয়ে। কামরুল জানে এটা, আড়িয়ার বাজার নামে একটা জায়গা আছে বগুড়াতে, যেটা পাকিস্তান আর্মি অ্যামুনিশন পয়েন্ট ছিল। আমাদের ভাষা সৈনিক গাজীউর রহমান সাহেব, উনি যুদ্ধের প্রাথমিক অবস্থায়, প্রতিরোধ যুদ্ধের টাইমে উনি ওটা আক্রমণ করেছিলেন মুক্তিযোদ্ধাদের নিয়ে আর কি, যেখানে আমার স্কুলের, বগুড়া জেলা স্কুলের মাসুদ শহীদ হয়েছিলেন। আক্রমণ যখন করছেন, কিন্তু ওরা যে বাংকার করে বসে আছে ওখান থেকে আর তাদেরকে তুলতে পারছে না, কারণ আমরা তো ট্রেন নই। এই যে যার যা কিছু আছে, তখন পার্শ্ববর্তী গ্রামের কিছু মেয়ে এই যুদ্ধের মধ্যে চলে এসে বলে কি, একটা কাজ করি ভাইয়ারা। বলে কি কাজ? বলে কি, ওদের ট্রেন থেকে তোলার বুদ্ধি আমাদের কাছে আছে। বগুড়াতে জানেন, বগুড়া কিন্তু লাল মরিচের দেশ, প্রচন্ড লাল মরিচ হয়। তো ওই বাড়িতে বাড়িতে লাল মরিচ গুঁড়ো করে রাখে। এই মেয়েগুলো এই বৃষ্টির মতন গুলির মধ্যে কুলাই করে লাল মরিচের গুঁড়ো নিয়ে এসে যে বাতাস যে বচ্ছে, ওর পাশে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে যে লাল মরিচের গুঁড়োগুলো কুলা দিয়ে ছেড়ে দিল। তার ফলে উড়ে যে ওই বাংকারের মধ্যে যে সৈনিকরা, পাকিস্তান সৈনিক বসে আছে, তার চোখের মধ্যে গেছে। তখন তো সে চোখ চুলকাচ্ছে, সে চোখে জ্বালা করছে, সে ফায়ার করবে কি? এই যে জনযুদ্ধ, এই যে ট্যাকটিস, এই যে বঙ্গবন্ধু তোমাদের যার যা কিছু আছে, একজন শিল্পী, একজন গায়ক, একজন সাংবাদিক, একজন লেখক, যার যা কিছু তাই নেই কিন্তু যুদ্ধ করেছে। যে জন্য আমরা বলি এটাকে জনযুদ্ধ। একটা সাধারণ গ্রামের মেয়ে কিভাবে যুদ্ধ করলো দেখেন। রাইফেল দিয়ে তো, শুধু রাইফেল দিয়ে কি যুদ্ধ হয়? এটাই হচ্ছে জনযুদ্ধ। চমৎকার। এই যে বলা হয় আমাদের মুক্তিযোদ্ধা কত লাখ, সেটা আসলে যদি আমরা এদেরকে হিসাব করি, এরাও মুক্তিযোদ্ধা, তাহলে তো বাংলাদেশের প্রায় সবাই তখন মুক্তিযোদ্ধা ছিল। যারা আশ্রয় দিয়েছে বিভিন্ন বাড়িতে মুক্তিযোদ্ধাদের, কয়েকজন রাজাকার ছাড়া সবাই আমরা বলবো যে মুক্তিযোদ্ধা ছিল। যাই হোক, আপনাদের কাছ থেকে আমরা চমৎকার কিছু কথা শুনতে পাচ্ছি। এখন আপনাদের আরো কিছু স্মৃতি, একটা তো আপনি বললেন, এরকম আরো কিছু স্মৃতি যেগুলো আছে, আমি সেগুলো শুনতে চাইবো দর্শকদের জন্য। প্রথমে যদি কামরুল ভাই আপনি বলেন। স্মৃতি তো অনেক। আমরা 9 মাসে 90 বছরের একটা ইতিহাস সৃষ্টি করেছি। 9 মিনিটে এটা কেমনে করে বলি। জি, ওই যে বলল তারেক যে মহিলারা কি করছে, আমি খালি কয়েকটা মহিলার উদাহরণ দিচ্ছি। আমরা শরণার্থীরা যখন যেত, দালালরা নিয়ে যেত, যে মুন্সিগঞ্জ থেকে, মানিকগঞ্জ থেকে, ঢাকার বিভিন্ন নদীপথ থেকে তারা যাবে, পালাটোনা যাবে, এখানে যাবে, সেখানে যাবে। এইটা তারা করতো কি, আবার ময়নামতি ব্রাহ্মণবাড়িয়া যে সিএনবি রোড, ওখানে যে ব্রিজের নিচে দিয়ে যেত, তন্তর ব্রিজ, ওই রাজাকার এবং আর্মির সাথেও যোগাযোগ থাকতো। কাজেই আপনি মাথা পিছু 400 মন 500 মনের পাটের নৌকা, ধানের নৌকা, মাথা পিছু আপনি 25-30 টাকা করে দিচ্ছেন, তারপরে তো কিছু টাকা আপনার কাছে রয়ে গেছে, কিছু অলংকার মেয়েদের কাছে রয়ে গেছে। ওই ব্রিজের নিচে যে আক্রমণ করে ওগুলোও নিয়ে নিত।
তো এক ডক্টর মুবিন স্কটল্যান্ডে তখন FRCS করছেন, কয়েকদিন আগে আসছেন। তখন আমাদের বিশ্রামগঞ্জে যে বাংলাদেশ হাসপাতাল ছিল তৈরি হয় নাই, কিছুই নেই আমাদের ট্রিটমেন্ট বলতে। এরকম একটা শরণার্থী দলের উপরে গুলি করছে, এবং স্বভাবতই নির্বিচারে নির্বিবাদে। এখানে বৃদ্ধ আছে না, রুগ্ন আছে না, শিশু আছে না, নারী আছে। একটা মেয়ে, আমি বলছি হিন্দু এই জন্য যে তার কপালে সিঁদুর আছে, এই ধরেন 20-21 বছরের হবে, এবং তার পেট এবং নিচেরটা বোধহয় ঝাঁঝরা হয়ে গেছে, কেননা কাপড় দিয়ে ঢাকা, বুঝতে পারছেন না, বাট পুরোটা রক্তে লাল। তো আমরা দাঁড়িয়ে থাকা মানে কোনো, আগে তো রক্ত বন্ধ করতে হবে, তারপরে রক্তটাকে সাপ্লিমেন্ট পূরণ করতে হবে। কোনো কিছুরই সুবিধা নাই। ডক্টর মুবিন দুইটা হাত এরকম করে দাঁড়ায় আছে। মেয়েটা তখন যেহেতু শরীর থেকে রক্ত চলে গেলে পানি চলে যাচ্ছে, এবং মরার আগে অঙ্গ প্রত্যঙ্গগুলা সব অকেজো হয়ে যায়, এমনকি জিহ্বাটা কথা বলতে পারে না, কথা বোঝা যায় না। মেয়েটা তখন দুই হাতে ডক্টর মুবিনের হাতটা ধরলেন, ধরে বললেন যে ভাই আমি মারা যাচ্ছি, কিন্তু আপনারা আমাদের দেশটা স্বাধীন করে যাবেন। পুলিশে একটা ভাষা আছে, ডাইং স্টেটমেন্ট, মরার আগে মানুষে কি বলে। তো এই যে মেয়েদের, আমাকে, আমি বললাম যে আমরা কুমিল্লা ছিলাম, জানি কুমিল্লার পতন, ঢাকার পতন হয়ে যাচ্ছে। ডিসেম্বরের 9, 10, 11 এরকম হবে। একজন বাহক মারফত একটা চিঠি পাঠালেন আমার সেক্টর কমান্ডার, তখন লেফটেন্যান্ট খালেদ মোশাররফ, এবং চিঠির হাতের লেখা দেখে বুঝতে যে এত তাড়াহুড়া করে লেখা। এবং চিঠির মধ্যে উনি বলছেন যে নবীনগর স্কুলে কিছু পাকিস্তান আর্মি রয়ে গেছে, ওদেরকে ম্যানেজ করো। যুদ্ধে তার মহিলা সমিতির মঞ্চের নাটক না, ম্যানেজ কেমনে করবো? হয় তুমি ওদের মারো। তো আমি যে করলাম কি, স্কুলটা ঘেরাও করে রাখলাম, নিচে কিছু সেন্ট্রি পোস্ট আছে, নিচের তলাটা খালি, দোতলায় ওরা আছে। তো এখন যদি রসদ না যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এমনি ওদের আত্মসমর্পণ করতে হবে। 2 নম্বর, এখন যে জোর করে লঞ্চ নেবে, নৌকা নেবে, ময়নামতি যাবে, সে পথে এখন পাবলিকও বুঝে গেছে। এর মধ্যে একটা ছেলে আহাদ নাম, এসে বলতেছে, গ্রামের ছেলে, একদম গ্রামের ছেলে, বাড়ি হোমনা জগৎপুর গ্রামে, বলছে স্যার যুদ্ধে যাওয়ার কয়েক মাস আগে বিয়ে করে গেছিলাম, শুনছি আমার একটা ছেলে হয়েছে, আমার 2টা দিন ছুটি দিয়েছে, ছেলেটা দেখে এটা বলে যাও, কারণ একজনের অনুপস্থিতি কিছু আসবে যাবে না। আসছে, তার 2-3 দিন পরে ভোরবেলা দেখে প্রচন্ড ফায়ারিং। কি হয়েছে? আহাদ একটা ইঞ্জিনিয়ার ঢুকে গেছে। এখন যখন হত্যা, রক্তক্ষরণ শুরুই হয়ে গেল, ওদেরকে মেরে ফেলা হলো। যাই হোক, এখন আহাদের গুলিগুলো তো বুক দিয়ে, ও যখন একতলা দিয়ে উঠে দোতলায় উঠতেছে, তখন এই গুলিগুলো লাগছে। তো গুলিগুলো পিছন দিক দিয়ে বাইরে থেকে যে রক্তগুলো সব পিঠ দিয়ে গেছে, উপরে রক্ত নাই, সব রক্ত পিছন দিয়ে পড়ে গেছে। তো ওর মাথা থেকে পা পর্যন্ত আমরা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছি। আমি জিজ্ঞেস করলাম, কেউ কি ওর বাড়ি চিনো? 2টা ছেলে বললো, স্যার আমরা চিনি। আমি বললাম, যাইয়া বলো যে ওর বউকে বলো যে আহাদ ওর ছেলেকে দেখতে চায়, কিন্তু কাজের ব্যস্ততায় আসতে পারছে না, ছেলেটাকে নিয়ে যেতে বলছে, নাহলে মৃত্যু সংবাদ কেমনে পাঠাই। তো মেয়েটা আসছে, আমরা লাশটা ঘেরাও করে আছি। মেয়েটা যখন আসছে, আমরা একটু জায়গা খালি করে দিছি। মেয়েটা কি বুঝলো কে জানে, তার কোল থেকে 3-4 মাসের বাচ্চাটা পড়ে গেল, আর ঝাঁপ দিয়ে লাশটার উপরে পড়লো, আর মুখে খালি 2টা শব্দ বেরোলো, আমার স্বামী, এবং মেয়েটা মারা গেল। আজকে যখন মানুষে বলে যে 200 বছর পরে ইতিহাস দেখা হবে, যারা মুক্তিযোদ্ধা তারা পক্ষপাতিত্ব করেন, যারা নিউট্রাল কেউ না, কিন্তু কথাটা হচ্ছে আমার সম্মুখ সমরের ইতিহাস দেখবে কিভাবে? যে চশমা দেখে নাই, সে চশমার কোনটা রেটিনার প্রবলেম, কোনটা কর্নিয়ার প্রবলেম, কিভাবে পড়তে হয়, ফোকাল লেন্থ কেমনে অ্যাডজাস্ট করতে হয়, কি করে লিখবে 3 প্যারাগ্রাফ বলেন আমাকে। তো কাজে ইতিহাস আমি জানি না কারা 200 বছর পরে ইতিহাস লিখবে। আমাদের মৃত্যুর সাথে সাথে অনেক ইতিহাস বিলুপ্ত হয়ে যাবে, অনেক ইতিহাস বিকৃত এবং অজানাই রয়ে যাবে, লেখা তো দূরের কথা। তো এমনি করে তো বহু 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 কাহিনী। আর একটা ঘটনা, আমাদের একটা ছেলে, আমরা একটা অ্যাটাক করছি, বাহার নামে একটা ছেলে, খুব সাহসী ছেলেটা, গুলি খাইলো ধান ক্ষেতের মধ্যে, এবং গুলি একটা ছেলে মরার আগে বাঁচার জন্য অবচেতনেই হাত পা নাড়ে,
তো ও যে হাত পা নাড়তেছে তাও আমরা দেখতেছি, কিন্তু এই গুলি বৃষ্টির মধ্যে ওকে আনবে কে? তাও ও এত প্রিয় এবং এত ভালো ছেলে ছিল, দুইটা ছেলে ওর ডেড বডিটা আনতে গেল, ওরা দুজনও মারা গেল। এর মধ্যে দেখি গ্রামের ওই পাশ থেকে দুইটা ইয়াং মেয়ে ধান খেতে নামতেছে। ওদের শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতেছি যে ওরাও লাশটা আনতে চাচ্ছে। কিন্তু একটা আহত মানুষ তো কিছু ভর দিতে পারে, আমি লাঠিতে ভর দিতে পারি, কিছু কিছু ওয়েট ডিস্ট্রিবিউট করতে পারি, কিন্তু একদম পুরা ডেড বডি একটা দুইটা মেয়ে আনা মুশকিল। তো আমরা বলছি যে তোমরা যাও না, মারা যাবে, যুদ্ধ বন্ধ হোক, তারপরে আমরা লাশ আনবো। কিন্তু মেয়ে দুইটা আমাদের সামনেই এই গুলির মধ্যেই ক্ষেতের মধ্যে নামলো এবং ছেলেটাকে টেনে টেনে আনলো। কাজেই এরকম অনেক 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 ঘটনা, যার জন্য আমি বলি যে কত মাতা দিল হৃদয় উপারি, কত বন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রাখিল কেবা। মাহবুব জামান, আপনার কাছ থেকে একটা ঘটনা শুনতে চাই। আসলে ঘটনা যদি বলি তাহলে এত ঘটনা আছে যে আসলে সেগুলো, তবে ঘটনাগুলো জানা দরকার এই কারণে যে ঘটনাগুলো না বললে হয় কি যে একটা এই মানে এইটার ভয়াবহতা, এটার বীরত্ব, এটার অর্জন, এই জিনিসগুলো সম্পর্কে অনেক সময় একটা ভুল ধারণা থাকে। যেমন আমি একটা ঘটনা বলে তারপরে আমি বলবো যে আসলে ঘটনাগুলো কেন জানা দরকার। আমাদের যেহেতু গেরিলা যুদ্ধেরই ছিল, আমাদের মূল এরিয়া ছিল মুন্সিগঞ্জের এই এলাকাগুলো। ওরা যখন গানবোটে টহল দিত তখন কিন্তু তাদেরকে ওইখানকার লোকাল যে রাজাকার এবং শান্তি বাহিনী তারাই কিন্তু পথ দেখাতো যে কোন জায়গায় মুক্তিযোদ্ধা আছে ইত্যাদি। তো আমাদের এরিয়াটা সেদিক থেকে তুলনামূলকভাবে আমরা সাপোর্টিভ একটা ছিল, এবং ঠিক মানে আমাদের একদম আবদুল্লাপুর বাজার যেটা, সেটা মিক্সড অনেক রকম এটা ছিল। আমাদের যুদ্ধের কৌশলের সাথে আমরা কনভেনশনাল আর্মির যে যুদ্ধের অর্থাৎ সাপোর্টার, সেটা মহিউদ্দিন ভাই যারা পরবর্তীকালে বঙ্গবন্ধুর সিকিউরিটির দায়িত্বে ছিলেন, তাদের একটা বড় বাহিনী ছিল। তার মধ্যে অনেকে আবার তৎকালীন ইপিআর থেকে, পুলিশ থেকে, কাজেই তারা যুদ্ধটা করে হচ্ছে একদম সম্মুখ যুদ্ধ, আর আমরা করি হচ্ছে ভিতর থেকে যুদ্ধ। কাজেই যখন ওই গানবোটটা হচ্ছে, এটা হচ্ছে ডিসেম্বরের 4-5 তারিখের দিকে, তখনও তারা মরিয়া হয়ে সমস্ত জায়গায় আগুন জ্বালাচ্ছে ইত্যাদি। তো গানবোটটা আক্রমণ হওয়ার পরে তারা নামলো, এবং তখন তারা বুঝলো যে তখন একের পর মানে বাজারগুলো সবই করতেছে। আমাদেরই হলো যে হিট অ্যান্ড রান কৌশল অনুযায়ী আমাদেরকে সেভ করতে হবে। তো নেমে তারা যে বিভৎসতাটা করলো এবং বেয়োনেট চার্জ করলো, এবং সবচেয়ে এই হচ্ছে বেয়োনেট চার্জ করে ওখানে মানে হিন্দু মুসলিম বাজারে যারা ছিল তাদেরকে কানলো, গুলি করলো, আগুন জ্বালালো। তারপরে একটা 5-7 মাসের বাচ্চা হবে যাকে বেয়োনেটটা বিদ্ধ করে উপরে তুলে সে কাটছে। হ্যাঁ, আমরা কিন্তু তখন বিভিন্ন জায়গায় আশ্রয় আছে, আমাদের গুলির সীমার মধ্যেও কিন্তু তারা আছে। এখন তখন মানে আমি এটা বলতে চাই যে কৌশলটা আমরা ওটা তখন কি গুলি করব কি করব না, আমরা চোখের সামনে দেখছি যে একটা বাচ্চাকে বেয়োনেট নিয়ে যাচ্ছে, আমরা গুলি করি, এটা কিন্তু তারা চায় তাহলে আমাদেরকে লোকেট করতে পারবে। আবার ওটা নিবৃত্ত করা, যেটা নিয়ে আমি এখনো পর্যন্ত এই 45 বছর সবসময় মনের মধ্যে একটা ইসে থাকি যে তখন কি গুলি করা উচিত ছিল কি উচিত ছিল না। যাই হোক, এর পরের দিনই যখন ওরা আসলো তখন আমরা আবার ওই সাপোর্টটা নিয়ে সেই গানবোটটাই কিন্তু আমরা দখল করলাম। হ্যাঁ, এবং আমাদের ইয়েটা দখল করলাম, এবং তার ফলে মনে হয়েছে যে ওই সময়টা নিবৃত্ত থাকাটা, কাজে এই যে বিভৎস চিত্র, ধরেন যে 25শে মার্চে আমি যুদ্ধটাকে 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রস্তুতি পর্ব, 7ই মার্চের ভাষণ থেকে এক ধরনের প্রস্তুতি, এবং এই যে এখন যে পোস্টারগুলোতে আমরা দেখি যে মেয়েরা করতেছে, সেটা তো প্রস্তুতি, এবং সেগুলো কিন্তু কাঠের বন্দুক, সেগুলো কোনো রিয়েল বন্দুক। কাজে একটা প্রস্তুতি ছিল, এবং প্রস্তুতির পরে আমাদের যুদ্ধের এই বিভৎস এই কাহিনীগুলো জানা দরকার এই কারণে যে আমরা কিন্তু অনেক সময় হারিয়েছি। হ্যাঁ, হারাই নেই, আমরা 3.5 বছর স্বাধীনতার পরে পেয়েছি, যখন আমরা হয়তো এই বীরত্বের কথাগুলো বলতে পারতাম, আমরা যুদ্ধের কাহিনীগুলো বলতে পারতাম। কারণ এখন কিন্তু আমাদের অনেকে জিজ্ঞেস করে যে আপনারা কেন এগুলো বলেন নাই।
আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা কিন্তু সময় পেয়েছি 3.5 বছর, অর্থাৎ 1971 সালে 16ই ডিসেম্বর থেকে 15 আগস্ট। একটা দেশ যেটা ধ্বংস, মানে সমস্ত রাস্তাঘাট ব্রিজ উপরে ফেলে দেওয়া হয়েছে, তার মধ্যে 732 কোটি টাকার একটা প্রথম বাজেট তৈরি হলো, একটা সংবিধান তৈরি হলো। এবং ততদিনেই কিন্তু আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কতগুলো রাজনৈতিক বিষয় কিন্তু আছে। আমরা সারা জীবন কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট যুদ্ধ করে, মানে লড়াই করেছি, সংগ্রাম করেছি, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছি, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি। তার আগে কাজেই যখন স্বাধীন একটা দেশ, তখন এসব দেশ গড়িয়ে আমরা যখন বললাম, তখন এটা একটা হাস্যকর মনে হলো যে দেশকে আবার গড়ার কি আছে। হ্যাঁ, যেমন এটার সাথে আমি এখনকারটা মিলাই যে 2008 সালে যখন বলা হলো ডিজিটাল বাংলাদেশ, সবাই কিন্তু হাসলো যে ডিজিটাল ঘড়ি হতে পারে, ডিজিটাল টিভি হতে পারে, হোয়াট ডিজিটাল বাংলাদেশ। কিন্তু আজকের দিনে 45 বছর পরে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আপনারা যা স্বপ্ন দেখেছিলেন, যেটা নিয়ে যুদ্ধ করেছিলেন, জীবনটাকে বাজি রেখেছিলেন, আপনারা কি তৃপ্ত, আপনারা কি আশাবাদী, আপনারা কি, আপনাদের স্বপ্ন কি সফল হয়েছে? আমি কিন্তু বলি যে স্বপ্ন হয়তো পুরাটা সফল হয় নাই, কিন্তু আমরা কিন্তু এটাই চেয়েছিলাম। এবং আজকে একটা স্বাধীন দেশ, এবং স্বাধীন দেশ শুধু না, আমি যদি তুলনা করি, আমরা যে পাকিস্তান থেকে আমরা এসেছি, সেই পাকিস্তান, আজকের পাকিস্তান এবং আজকের বাংলাদেশ। হ্যাঁ, তবে ঠিক যে ভিয়েতনামের সাথে তুলনা করলে হয়তো আসবে যে হ্যাঁ আমরা হয়তো আরো কিছু করতে পারতাম না, আমরা তো অনেক কিছুই পাইনি, সেটা অপ্রাপ্তির বিষয়গুলো তো আছে। এবং সবচেয়ে বড় অপ্রাপ্তি হচ্ছে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এখনো করতে পারিনি, বরঞ্চ সাম্প্রদায়িকতা কিন্তু দিন দিন বাড়ছে। এটা আমাদের একটা বড় তৃপ্তি। যাই হোক, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো না ভাই, আমাদের একটু সময় কম। আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে, যিনি বলছেন যে তিনি কামরুল ভাইয়ের সাথে একই সাথে যুদ্ধ করেছেন, তিনি প্রশ্নটা করবেন, কিন্তু আমরা তাকে একটু মানে হোল্ড করে রাখতে চাচ্ছি। আমরা তার কাছে প্রশ্নটা আসবো, আগে একটু মানে আমাদের তারেক ভাইয়ের কাছ থেকে শুনে। তারেক ভাই, যদি খুব সংক্ষেপে আপনার একটা ঘটনা বলেন, তাহলে আমরা ফোনটা নিতে পারবো, আমাদের হাতে সময় নেই। সব মুক্তিযুদ্ধের কথা তো সংক্ষেপে বলা যায় না, সেটা আমরা জানি। প্রথমে একটা জিনিস আমি বলবো, যেটা সকালবেলা আমি একজনকে বলেছিলাম, আমরা সবসময় বলি 16ই ডিসেম্বর আমরা বিজয় পেয়েছি। আমরা বিজয় কিন্তু পাই নাই, এটা ভুল কথা। আমরা বিজয় অর্জন করেছি, কেউ আমাদের বিজয় দেয় নাই। আমরা এটা ছিনিয়ে নিয়েছি, আমরা এটা অর্জন করেছি। সেই জন্য আমি বাংলাদেশের আমার যারা সুশীল সমাজ আছে এবং যারা দর্শক দেখছেন এবং নতুন প্রজন্ম, তাদেরকে মনে রাখতে হবে আমরা বিজয়টা অর্জন করেছি, বিজয় আমরা প্রাপ্ত হই নাই, কেউ আমাদের বিজয় দেয় নাই। যাই হোক, আজকে এই 16ই ডিসেম্বরে আপনি ঘটনার কথা বললেন, আজকে আমার মনে পড়ছে বাবর আলীর কথা। এক গা ছম করা একদম অন্ধকার বর্ষণ রাতে আমার বাবর আলীর সাথে দেখা হয়েছিল। বাবর আলী, আমরা একটা ব্রিজ ওড়ানোর জন্য বাংলাদেশের ভিতর ঢুকেছি, তখন হঠাৎ বর্ষাকাল তো, চারিদিকে ছপ ছপ শব্দ, মানে তখন বিদ্যুৎ চমকেছে। চমকানোর সাথে সাথে দেখি যে আমরা যেদিক দিয়ে যাচ্ছি অথই খাল, মানে পানি, তার পাশে একটা নৌকার উপর একটা ছেলে বসে আছে। সে হঠাৎ বললো, আরে আরে তোমরা যেও না, এরা মিলিটারি না, এরা মুক্তিযোদ্ধা। মানে আমাদের আশা দেখে গ্রাম থেকে লোক পালাচ্ছে, মনে হচ্ছে মিলিটারি এসছে। যাই হোক, এই বাবর আলী আমাদের সাথে বলবে, চলেন আপনাদের আমি নিয়ে যাই, আশ্রয় কোনখানে আশ্রয় নেবো, কারণ আমাদের লোকাল সাপোর্ট তো দরকার। তো নিয়ে গেল একটা বাড়িতে আশ্রয় নিলাম। তো বাবর আলীর সাথে কথা বললাম যে ব্রিজটা উড়াতে আসবো। বাবর আলী বললো আমি নিয়ে যাবো, আমি চিনি রাস্তা, ভালো কথা। রাত্রেবেলা বাবর আলীকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম। আচ্ছা, বেরিয়ে যে বাবর আলী একটা গ্রামে আমাদেরকে রেখে বললো যে আপনারা এখানে থাকেন, আমি সব দেখে টেকে আসি। তো গ্রামে আমরা কিন্তু নৌকাতে গিয়েছি। তখন ঘন্টা দুয়েক পরে এসে বাবর আলী বলে, এই গ্রাম থেকে এখনই যাইতে হবে। কেন? আমরা যে নৌকাগুলো নিয়ে গেছিলাম, 2-3টা নৌকা নিয়ে, সেই নৌকাগুলো ঘাটে বেঁধে আমরা তো একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। বাবর আলী গেছে সব দেখতে, কারণ মির্জাপুর তো সবখানি আছে। ওই গ্রামের কেউ একজন এসে নৌকাগুলো সব ছেড়ে দিছে, যাতে আমরা আর না যেতে পারি, পাকিস্তান আর্মিকে খবর দেয়। যাই হোক, বাবর আলীর সাথে সাথে সে আবার অন্য এক পথ ধরে তা আমাদের আর এক গ্রামে পৌঁছায় বললো আপনারা এখানে বসেন, আমি দেখে আসি। তা আমরা ওখানে বসে আছি। বাবর আলী মানে সে গেল দেখতে। ঘন্টা দুয়েক পরে বাবর আলী খুব হন্তদন্ত হয়ে চলে এসছে, বলে কি একটা সুযোগ এসে গেছে ভাইরা। আমি বলি কি ভাই? আমাকে তখন বলে, কমান্ডার ভাই একটা সুযোগ আসছে। 12-13 বছরের ছেলে গেছে। আমি কি বাবর আলী, কি সুযোগ? বলে কি, আমি যখন ওরা বলে গুদারা আর কি, গুদারা ঘাটে গিয়েছি, তো আমি নৌকার উপর যেই বসেছি, হঠাৎ দেখি 4-5 জন পাকিস্তান আর্মি রাজাকার সহ আসলো। এসে বলে, এই আমাদের পার করে দে।
হ্যাঁ ওই পারে মুক্তি আছে, ওদের কথাবার্তায় রাজাকাররা বলছে মানে আপনারা যে এই গ্রামে আসছেন মনে করেন ওরা মনে করছে ওই গ্রামে, তো ওদের পার করে দিছি, তো ওরা বলছে এখানেই নৌকা নিয়ে থাকবি, আসার পথে আবার আমাদের পার করে নিয়ে আসবি, তো ওদের পার করে দিয়ে আমি তাড়াতাড়ি আসছি, এই সুযোগ যে ওখানে বসলে ওরা যখন আসবে তখন মারা যাবে। তো আমরা গেলাম র্যাকি ট্যাকি করে, যা হোক সংক্ষেপে বলতে বলছেন। বাবর আলী তখন করলো কি, আমাকে বলে কি কমান্ডার একটা গ্রেনেড আমারে দিলে হয় না? আমি তো গ্রেনেড কি করবা, বলে কি আমি মালকোসার মধ্যে রেখে দেবো, ওই নৌকা নিয়ে যখন আসার পথে, কারণ আমি তো নৌকা চালাবো, ওরা তো নৌকার উপর দাঁড়ায় থাকবে, পাকিস্তান আর্মি ওরা তো বেশি সাঁতার জানে না, আমি ওই মালকোসা থেকে গ্রেনেড পিন খুলে রেখে পানির মধ্যে ডুব দেবো আর আপনারা ফায়ার করতে থাকবেন। আপনি চিন্তা করে দেখেন, আমরা ঠিক আছে বাবর আলী একটা গ্রেনেড নিয়ে গেল, গ্রেনেড নিয়ে ওই পারে যে চুপচাপ বসে আছে, এর মধ্যে আমরা দেখছি শব্দ শুনছি আর কি, ছাগলের শব্দ, ভ্যা ভ্যা করে, মানে ওই রাজাকারা গ্রামে সব ছাগল টাগল ধরে টেনে নিয়ে আসতেছে, ওরা এসে নৌকার উপর উঠলো। আমরা তখন ঘামতেছি রীতিমতো, কারণ ওরা যদি একবার বাবর আলীকে দেখে তাহলেই গ্রেনেডটা দেখতে পাবে, ঘামতেছি রীতিমতো কি হয়। বাবর আলী কিন্তু নৌকা চালায় মাঝে এসেই, কারণ ও তো মানে ফট করে কোমর থেকে মানে গ্রেনেডটা বের করে পিনটা খুলে গ্রেনেডটা নৌকার মধ্যে ছেড়ে দিয়ে ঝাঁপ দিল, যেই ঝাঁপ দিয়েছে আমরাও ফায়ার করেছি, গ্রেনেড ফেলতে তো 4 সেকেন্ড লাগে, 4 সেকেন্ডের মধ্যে গ্রেনেড ব্লাস্ট হয়ে পাকিস্তান আর্মি মারা গেল। এখন এই যে জনযোদ্ধা, এর ইতিহাস আমি কিভাবে লিখবো, কি লেখে? আমরা 18 খণ্ড ইতিহাস লিখি, অনেক লিখি, এদের কথা কি লেখে? একটু আমরা মানে আসলে এই গল্পগুলো শুনতে গেলে তো আমরা নিশ্চয়ই আরেকদিন আবার আপনাদের ডাকবো। আমি একটু ফোনটা নিতে চাই, কারণ যিনি ফোনটা করেছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই জন্য আমি বিশেষ করে ফোনটা নিতে চাই। আমাদের হাতে 2 মিনিট মাত্র সময় আছে। প্রিয় দর্শক, খুব দ্রুত আপনার ফোনটা করুন, প্রশ্নটা করুন। হ্যালো, জি জি বলুন। হ্যাঁ কামরুল ভাই, হ্যাঁ বিমল বলছি। হ্যাঁ বিমল বলো। কেমন আছেন? আচ্ছা ভালো আছি। বিজয়ের শুভেচ্ছা। কামরুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এখনো সুস্থ হয়ে বসে আছেন। আমার খুব ভালো লাগছে, আপনি আরো দীর্ঘজীবী হন। আমি একদিন বলেছিলাম যে কামরুল ভাই, আপনি বেঁচে থাকুন, আমার জীবন থেকে যদি 2 বছর নিয়ে যান তা তো আমি রাজি আছি। আপনার বেঁচে থাকার প্রয়োজন আছে। আপনি জনযুদ্ধ বলেন, জনযুদ্ধের অনেক গল্প আপনার আছে। বিমল, আমি তোমার কথা বুঝতে পারছি। টাকার কথা বলেন কামরুল ভাই। হ্যাঁ বিমল, আমি তোমার কথা বুঝতে পারছি। পরে টেলিফোনে কথা হবে, যেহেতু এটা টেলিভিশনের অনুষ্ঠান, সময়ের ব্যাপার আছে, সময় কম, কাজেই আমরা মনে হয় টেলিভিশনের অনুষ্ঠানটা আগে শেষ করি। ধন্যবাদ তারিক ভাই, আপনি যতটুকুই সময় আছে, 1 মিনিট হতে আছে, আপনি বলেন। আপনি কি শুনতে চান? কারণ আরেকটা ঘটনা যদি 1 মিনিটের মধ্যে বলতে পারেন, 1 মিনিটের মধ্যে তো তাতেও লাভবান হব। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে তো গল্প বলা খুব মুশকিল। আচ্ছা যাই হোক, একটা ঘটনা বলি। যেখানে ওই যে বঙ্গবন্ধু বলেছিল তোমাদের যা যা কিছু আছে, এরকম একটা বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম। আশ্রয় নেওয়ার পরে যে ভদ্রলোক আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, উনি দুপুরে যখন খাবার দিলেন, খাবার দেওয়ার সাথে সাথে খেতে বসছে, তখন গুলির শব্দ, টাকডুম টাকডুম টাকডুম, মানে পাকিস্তান আর্মি। যাই হোক, আমরাও মানে পজিশনে গুলি করছি। হঠাৎ দেখি একটা মেয়ে এই গুলির মধ্যে আসছে। আমি বললাম, এই তুমি এসো না, এসো না, গুলি খাবে। কিন্তু ওই ভিতরে গুলির মধ্যে সে এসে যখন দাঁড়ালো সামনে, তখন দেখি একজন নববধূ, মানে 2-3 দিন আগে হয়তো বিয়ে হয়েছে, হাতে মেহেদির রং, পায়ে আলতা। যাই হোক, সে বলল, ভাইয়া আপনারা এখানে কেন? পিছন দিক দিয়ে তো আসতেছে, আমার সাথে আসেন, পাকিস্তান বাহিনী পিছন দিক দিয়ে আসতেছে। আমরা মেয়েটার সাথে যে দেখি যে ভদ্রলোক আমাকে আশ্রয় দিয়েছিলেন, উনি পাকিস্তান আর্মিকে হাত দিয়ে ডেকে নিয়ে আসতেছেন যাতে পিছন দিক দিয়ে এসে আমাদের আক্রমণ করে। যাই হোক, আমার সাথে আরেকজন মুক্তিযোদ্ধা ছিল, ওর নাম মনসুর ডাকাত। ওর পার্বতীপুর এলাকার ডাকাতের সর্দার ছিল। ওর ডাকাত নিয়ে আমার সঙ্গে জয়েন করেছিল। ওর হাতে তরবারি থাকতো। ও তরবার দিয়ে এক কোপে ওনার মানে কাল্লাটা কেটে ফেললো। একদিকে ধড় পড়ে আছে, একদিকে কাল্লা পড়ে আছে। আর ওই মেয়ে কি করলো জানেন? এসে প্রথমে কাল্লাটাকে পা দিয়ে লাথি মারলো, লাথি মেরে পাশের ডোবায় ফেলে দিল। ফেলে দিয়ে আমার দিকে তাকায় বলে যে, ভাইয়া এ কিন্তু রাজাকার। তারপরে বললো, এ কিন্তু আমার শ্বশুর। এখন চিন্তা করে দেখেন, যুদ্ধ অপরাধীদের বিচার কিন্তু ওইখান থেকেই শুরু হয়েছে, নিজের শ্বশুরকে কিন্তু ধরায় দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। মানে অসাধারণ গল্প এগুলো। আমরা মানে আমাদের আর একদম সময় নেই, আমাদের 1 মিনিট বেশি হয়ে গেছে মাহমুদ ভাই। আমরা আরেকদিন শুনবো আপনাদের গল্প, এবং এই গল্পগুলো শোনা উচিত।
আমরা অবশ্যই শুনবো এবং আমরা এগুলো রেকর্ড করে রাখতে চাই। মানে অনুষ্ঠানে হয়তো বেশি থাকুক কথা বলা archive-এ, যাবে না, archive-এ থাকুক। আমরা নিশ্চয়ই রেকর্ড করার ব্যবস্থা করব। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।